সরকারের যুব ক্রিয়া এবং স্থানীয় সরকার বিষয়ক যে মন্ত্রণালয় তার উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার কর্মকাণ্ড নিয়ে নানা সময়ে নানা ধরনের আলোচনা হয় এবং নানা বিতর্কে অথবা নানা আলোচনায় উনি থাকেন। এই উপদেষ্টা মণ্ডলীতে আমার বিবেচনায় সবচেয়ে অনভিজ্ঞ এবং সবচেয়ে কম বয়স্ক ব্যক্তি এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কিন্তু আলোচনা এবং নানা কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের কথাবার্তায় উনি বেশ চলে আসেন প্রায়। সবশেষ যে ঘটনাটা ঘটল সেটা হলো যে মরক্কো যাওয়ার পথে, মরক্কোতে একটা সেমিনারে অংশ নিতে গেছেন, যাওয়ার পথে এয়ারপোর্টে যাওয়ার পর ওনার লাগেজের মধ্যে পাওয়া গেল অস্ত্রসহ একটা ম্যাগাজিন। অস্ত্রসহ ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্টে প্রবেশ করা একটা ক্রিমিনাল অফেন্স। কথা পরিষ্কার ভাই, ক্রিমিনাল অফেন্স, একটা ভয়ঙ্কর অপরাধ। যদি এই কাজ আপনি করেন আপনাকে জেলে যেতে হবে, কোনো সন্দেহ নাই। আমার স্পষ্ট মনে আছে বছর কয়েক আগে এরকম আওয়ামী লীগের একজন নেতা তিনি অস্ত্রসহ এয়ারপোর্টে ঢুকে গিয়েছিলেন। ওই লোকের জেল হয়েছিল স্বৈরাচারী আমলে, কিন্তু স্বৈরাচারী সরকারও এই আইনটা প্রয়োগ করেছিল, তার জেল হয়ে গিয়েছিল। তো এক্ষেত্রে কি হলো, উনি উপদেষ্টা মানুষ। এই দেশে সংবিধান বলে, আইন বলে যে আইন সবার জন্য সমান, কিন্তু বাংলাদেশে আমরা এই জুলাই পরবর্তী আন্দোলনের সময় দেখছি যে আইন সবার জন্য সমান নয়। ওনার জন্য আইন সমান নয়, ওনার কিছুই হয়নি। উনি সেই অস্ত্রটা ওনার প্রটোকল অফিসারের কাছে দিয়ে উনি চলে গেছেন। কেউ ওনাকে আটকায়নি, কেউ ওনাকে বলেনি আপনি একটা বেআইনি কাজ করেছেন, কেউ ওনার কাছ থেকে কোনো ধরনের মুচলকা পর্যন্ত নেয়নি, যেন কিছুই হয়নি, যেন কিছুই হয়নি। এই হলো এই দেশের আইনের শাসনের নমুনা। পৃথিবীর অন্য কোনো দেশ হলে কি হতো সে আলোচনায় পরে আসি। এখন এই ঘটনা যখন ঘটেছে তখন নানা ধরনের কথাবার্তা কিন্তু এটা নিয়ে এসেছে। অনেকে আবার এমন প্রশ্ন করেছেন, আমি গতকালকে থেকে আজকে পর্যন্ত আমি বেশ সোশ্যাল মিডিয়াতে দেখলাম, অনেকে প্রশ্ন করেছেন যে উনি অস্ত্রের লাইসেন্সটা পেলেন কীভাবে। মানে বাংলাদেশে বেসরকারি যে কোনো পাবলিক একটা অস্ত্র কিন্তু লাইসেন্স আকারে নিতে পারে, তার জন্য কিছু নিয়ম আছে। নিয়মগুলো হলো, আমি আপনাদের একটু সংক্ষেপে নিয়মটা বলি। বাংলাদেশে একটা অস্ত্র আইন আছে 1878 সালের আইন, সেটা আবার পরে আধুনিকায়ন হয়েছে 2016 সালে আইনটা আবার নতুন করে হয়েছে, অনেক কিছু ধারা উপধারা যুক্ত হয়েছে। অস্ত্র পেতে গেলে আপনাকে যে কাজটা প্রথমেই করতে হবে, আপনার বয়স হতে হবে কমপক্ষে 30 বছর, 30 বছর, 30 থেকে 70 বছর আপনার বয়স থাকতে হবে। 30-এর কম হলে আপনি অস্ত্রের জন্য আবেদনই করতে পারবেন না। 2 নম্বর যে ধারাটা লাগবে সেটা হলো, যদি আপনি ছোট অস্ত্র নেন, স্মল আর্মস, পিস্তল, রিভলভার, সেক্ষেত্রে আপনার অর্থনৈতিক সচ্ছলতা এমন থাকতে হবে যে আপনি প্রতি বছর কমপক্ষে 3 লাখ টাকা আয়কর দেন। যে 3 লাখ টাকা আয়কর দেয় তার আয় কত হতে পারে ধারণাই করতে পারেন। তো আপনার বাৎসরিক আয়কর হতে হবে মিনিমাম 3 লাখ টাকা। এইভাবে আপনি বিগত 3 বছর আয়কর দিয়েছেন সেই সার্টিফিকেট আপনাকে আপনার অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা দিতে হবে। এটা হলো অস্ত্র পাওয়ার একটা ন্যূনতম যোগ্যতা। এরকম যোগ্যতা সবার থাকলে সবাই অ্যাপ্লাই করলে সবাই অস্ত্র পাবেন তা কিন্তু না। তারপরে সেটা আবার জেলা প্রশাসন তারা বিচার বিশ্লেষণ করবেন, তারপরে দেবেন। তো আসিফ মাহমুদ ভুঁইয়া কীভাবে অস্ত্র পেলেন? ওনার বয়সটা 26 বছর, আর ওনার 3 লাখ টাকা আয়কর দেওয়ার অ্যাবিলিটি আছে বলে আমি বিশ্বাস করি না। কারণ উনি কয়েকদিন আগেও বেকার ছিলেন, লেখাপড়াও শেষ করেননি তখনও। তো উনি কী করে দেবেন? ওনার ইনকামটা কী? কাজে এই দুটো পয়েন্টে ওনার সে অ্যাবিলিটি নাই। এটা নিয়ে অনেকে অনেক রকম আলোচনা করেছেন যে কীভাবে অস্ত্র পেলেন না পেলেন। এটা নিয়ে মানুষ আলোচনা করতেই পারেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে ভেরিফাইড ফেসবুক পেজ, তার যে অ্যাডমিন মানে উনি, আমি মনে করি যেহেতু ওনার ভেরিফাইড, এখানে উনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসটাতে উনি একটা ছবি দিয়েছে, অস্ত্র আইনের একটা অধ্যায়ের ছবি দিয়ে দিয়েছেন।
এবং ছবি দিয়ে উনি মন্তব্য করেছেন যে আসুন জানি, শিখি, তারপর মন্তব্য করি। ডিফেম করাই যদি উদ্দেশ্য হয় তাহলে অজ্ঞ থাকুন। ধন্যবাদ। এই যে ওনার মন্তব্যটা, এই মন্তব্যটার মধ্যে আমার কাছে মনে হয় যে এক ধরনের ঔদ্ধত্য আছে। মানুষকে আক্রমণ করার এক ধরনের মানসিকতা এখানে কাজ করেছে। তারপর উনি বলতে চেয়েছেন যারা ওনাকে ডিফেম করেছেন তারা সবাই কিছু জানে না, কিছু শেখেনি এবং তারা অজ্ঞ, মূর্খ। উনি হলেন মহাজ্ঞানী। এই মহাজ্ঞানী উপদেশটা জনগণকে এক দফা জ্ঞান দিয়ে দিলেন। হ্যাঁ, উনি কি বলেছেন সেটা আমি ওটা আপনাদেরকে একটু ধারণা দিতে চাই আমি, যে আসলে একটা আইন আছে। আইনটা কি? এই অস্ত্র আইনের 32 নম্বর ধারায় বলা হয়েছে বিশেষ প্রাধিকার। মানে ওই যে আমি দুটো আইনের কথা বললাম যে বয়স 30 হতে হবে মিনিমাম, ইনকাম ট্যাক্স দিতে হবে, ওই দুইটা বিষয় প্রযোজ্য হবে না কিছু লোকের জন্য। এটা হলো বিশেষ প্রাধিকার, মানে বিশেষ একটা অধিকার আছে। কাদের এটা? স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমপদ মর্যাদা সম্পন্ন ব্যক্তি। মানে উনি এই সমপদ মর্যাদা সম্পন্ন ব্যক্তি একজন হিসেবে উনি আছেন। উনি মন্ত্রীর সমপদের মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি। অতএব ওনার জন্য ওই 30 বছরের নিয়মটাও প্রযোজ্য নয় এবং ওই ইনকাম ট্যাক্সের ব্যাপারটাও প্রযোজ্য নয়। তো সেক্ষেত্রে উনি অস্ত্র পেতে পারেন লাইসেন্স হিসাবে। এইটা উনি জনগণকে জানালেন, খুব ভালো। জনগণ জ্ঞান অর্জন করবে, সেটাও ভালো। কিন্তু আসিফ মাহমুদ সাহেব, আপনাকে আমি একটা কথা বলি, আপনি যখন জনগণকে জ্ঞান অর্জন করতে দিলেন তখন জনগণ কিন্তু আপনি যতটুকু দেখাবেন ততটুকু পরেই থেমে যাবে না। তার আরও একটু, যেমন আমি নিজে অস্ত্র আইনটা জানতাম না, আমার জানার কোনো প্রয়োজন পড়ে নাই। আমি কখনো ভাবিনি যে আমি অস্ত্র নিব, আর যদি ভাবতামও আমি নিতে পারতাম না। আমি প্রতি বছর 3 লাখ টাকা আয়কর দিতে পারি না, আমার এত ইনকাম না, কাজে আমি পারতাম না। আমি তো মন্ত্রীও না, কাজে ওটাও আমি বিশেষ প্রাধিকারও আমি পেতাম না। তো আপনি বলাতে আমি এটা পড়েছি। 32-এর পরে হয় 33 নম্বর ধারার 33-এর খ, সেখানে কি বলা হয়েছে? জনাব আসিফ মাহমুদ, এটা কি আপনি জানেন? এটা কি পড়েছেন? এটা কি শিখেছেন? আপনাকে আমি একটু শেখাই কি আছে ওখানে। 33-এর খতে বলা হয়েছে বিদেশে অবস্থানকালীন সময়ে লাইসেন্সকৃত অস্ত্র সংশ্লিষ্ট জেলা মালখানা থানা সেফ কিপিং লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানে জমা রাখতে হবে। আপনি কি এখন বিদেশ যাচ্ছেন মরক্কোতে, আপনি কি আপনার অস্ত্রটা এই যেখানে রাখতে বলা হয়েছে রেখেছেন? রাখেননি। আমি কী করে বুঝলাম? দেখুন, আপনি যে বলেছেন, আপনার যে নিউজটা ছাপা হয়েছে সেখানে আপনি স্পষ্ট বলেছেন যে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায়। এই কথাটা কিন্তু আপনি লিখেছেন, যেটা স্ক্যান করার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি। বিষয়টি আনইনটেনশনাল, এই আপনি লিখেছেন, কিন্তু আপনি নিজের ফেসবুক পেজে আপনি ব্যাখ্যাটা দিয়েছেন। প্রশ্নটা হলো, আপনি অস্ত্রটা বাসায় রেখে এসেছেন কেন? আপনি তো বাসায় অস্ত্র রেখে আসতে পারেন না। 33-এর খবর যে আপনি পারেন না। আপনি অস্ত্র নিয়েছেন, অস্ত্র সংক্রান্ত আইন জানবেন না? আপনি তো অস্ত্র রাখার যোগ্যতাই নেই আপনার। আপনি তো ওটা অন্যায় করেছেন, ক্রিমিনাল অফেন্স। এটা একটা ক্রিমিনাল অফেন্স আপনি করেছেন। কেন রেখে আসছেন বাসায়? অস্ত্র এমন একটা জিনিস, আপনি অস্ত্রের কোনো একটা পার্ট কারো হাতে হস্তান্তর করতে পারবেন না। এটা আপনার ব্যক্তিগত, আপনার বাবাকে দিতে পারবেন না, আপনার মাকেও দিতে পারবেন না। এটা কি আপনি জানেন? আপনি তো জ্ঞান অর্জন করার জন্য জনগণকে মাঠে নামাই দিলেন। জনগণ কিন্তু মাঠে নেমে গেছে। আমার মতো লোক যখন নামছে, অনেক লোকে নামছে। তো জ্ঞান অর্জন করতে পারলাম যে আপনি একটা ক্রিমিনাল অফেন্স করছেন। তারপর আপনি কী করছেন? আপনি যে ম্যাগাজিনটা আপনার কাছে ধরা পড়েছে সেটা আপনি আপনার প্রোটোকল অফিসারকে দিয়ে দিয়েছেন। আপনি ওই ম্যাগাজিনটা আপনার প্রোটোকল অফিসারের কাছেও দিতে পারেন না। আপনাকে এটা জমা দিতে হবে আপনার নিকটবর্তী থানায়। আপনি প্রোটোকল অফিসার যে ওখান থেকে নিয়ে বেরিয়ে গেল, তাকে তো যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে পুলিশ। তুমি এটা পেলে কোথায়?
কোনো আইন নাই। আপনি উপদেষ্টা না, কি আসে যায় রে ভাই, কি আসে যায় উপদেষ্টা? উপদেষ্টা হচ্ছে কি হয়েছে? আপনি বাই চান্সই উপদেষ্টা হন আর নির্বাচন করেই হন, যেভাবেই হন, বাংলাদেশের আইন অনুযায়ী আপনার এই উপদেষ্টা মূল্যের কোনো মূল্য নাই যদি আপনার হাতে একটা এরকম বেআইনি অস্ত্র থাকে। আর উপদেষ্টার অস্ত্র বলে যদি প্রোটোকল অফিসার নিয়ে যায়, তার তো জীবন রিস্ক। এখন ওটা ছিনতাই হয়ে যেতে পারতো। আপনি কি করলেন বলেন? আইন মেনেছেন? আপনারা আইনকে কি মনে করেন? আইন কি আপনাদের পকেটে থাকে চীনাবাদাম? ইচ্ছা হলো খাইলাম, ইচ্ছা হলো ফটো এলাম, ইচ্ছা হলো কাউকে দিয়ে দিলাম। এটা শেখ হাসিনা করত, তাকে আমরা স্বৈরাচারী বলতাম। আপনারা তো তার চেয়ে বড় স্বৈরাচারী হয়ে গেছেন। কোনো অভিজ্ঞতা নাই, কোনো যোগ্যতা নাই, উপদেষ্টা হয়ে বসে আছেন আর এগুলি করছেন। কয়েকটা কথা বলি, কতগুলি আইনগত দিক দিয়ে আলোচনা করলাম, যেহেতু আপনি পড়তে বলেছেন বলে পড়েছি ভাই। আরও কয়েকটা কথা বলি যেগুলি নৈতিক একটা বক্তব্য দিয়ে আপনার সঙ্গে আলাপ করতে চাই। সেটা হলো, একটা অস্ত্রের দাম কত? আমি যতটুকু জেনেছি, একটা আপনার বোধহয় খুব সম্ভবত স্মল আর্মস, যতটুকু আমরা বুঝতে পেরেছি, পিস্তল অথবা রিভলভার কিছু একটা হবে। অ্যাভারেজ দাম হলো 2 থেকে 2.5 লাখ টাকা। দামি, আরও দামি আছে। আপনি 2 থেকে 2.5 লাখ টাকা পেলেন কোথায়? আপনি কি এমন সম্পদ আছে? আপনি জমিদারের পুত্র নন, এটা আমরা জানি। আপনার বাবা যে স্কুল শিক্ষক, এটাও আমরা জানি। আপনি কোথায় পেলেন? আপনি কয় টাকা বেতন পান? আপনার মান্থলি ইনকাম কত টাকা বলেন? আপনি আমাকে বুঝান। আপনি আর কি করেন চাকরির বাইরে? টিউশনি করেন? তা তো আর করতে পারবেন না। উপদেষ্টার পদে টিউশনি করতে পারবেন না। আপনার বৈধ ইনকাম কত বলেন? এই বৈধ ইনকাম দিয়ে আপনি 2.5 লাখ টাকা খরচ করে কিনতে পারেন এক একটা গুলির দাম 5,000 টাকা। আমি খবর নিয়েছি, রিভলভারে একটা গুলির দাম 5,000 টাকা। 2 ম্যাগাজিন ভর্তি গুলি। আপনি কোথায় পেলেন টাকাটা? আপনাকে আপনার বন্ধুবান্ধব দিয়েছে? হ্যাঁ, আমরা জেনেতাম যে মন্ত্রী হলে পরে বন্ধুবান্ধব অনেক কিছু দেয়। ওবায়দুল কাদেরকে অনেক কিছু দিত। তো আপনি কি সেরকম মন্ত্রী হয়েছেন? এই মন্ত্রিত্ব করার জন্য আপনাকে পাঠানো হয়েছে? একটা আন্দোলনের মাধ্যমে আপনারা গিয়েছেন। মানুষ আশা করে যে আন্দোলনটা, যে জনগণের আন্দোলন ছিল, সেই জনগণের যে চিন্তা চেতনা, তার প্রতিফলন আপনাদের আচরণে ঘটবে, সেটা তো ঘটেনি। আচ্ছা, আপনার অস্ত্র দরকারটা কেন? নিরাপত্তা। আপনাকে তো গানম্যান দেওয়া হয়, সরকারি ব্যয় আপনাকে গানম্যান দেওয়া হয়, অস্ত্রধারী গানম্যান থাকে। তাহলে আপনি পার্সোনাল উইপেন দিয়ে কী করবেন? আপনি খুব এক্সপার্ট অস্ত্র চালনায়। কই শিখলেন? কবে শিখলেন? ট্রেনিংটা কবে নিলেন অস্ত্র চালানোর? বলুন। এই বিষয়গুলি কিন্তু মানুষের মনে, মুখে মুখে এই প্রশ্নগুলি ছড়িয়ে যাচ্ছে। যত ছড়াচ্ছে যতই আপনি জ্ঞানের কথা বলেন না কেন, মানুষ কিন্তু আপনাকে বিশ্বাস করবে না। মনে রাখবেন একটা কথা, যে আপনার সরকার প্রধান বলেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। ফেব্রুয়ারি না হোক, এপ্রিল, মে, কবে হবে জানি না। যদি এপ্রিলেও ইলেকশন হয়, এপ্রিলের পর আপনি কিন্তু পাবলিক। এপ্রিলের পরে আপনি একজন পাবলিক। তখন কি আপনার অস্ত্র থাকবে? তখন তো আপনি বিশেষ প্রবিধান আপনার জন্য প্রযোজ্য হবে না। তখন আপনি কী করবেন? তখনও লোকে আপনাকে এড়ে ফেলাবে। এইগুলি মাথায় রাখতে হয়, দীর্ঘমেয়াদী চিন্তা করতে হয়, মানুষের সেন্টিমেন্টের কথা ভাবতে হয়। আপনারা ধরাকে সরাজ্ঞান করছেন। আপনাদেরকে আবারও মনে করে দিই, যে জিনিসটা আগের সরকারের প্রধানকেও এবং সরকারের লোকজনকে মনে করে দিতাম, সেটা আপনাকেও মনে করে দিই, যে এই দিন না, আরও দিন আছে। সেই দিনের কথা মাথায় রেখে যারা চলতে পারে, তারাই দীর্ঘমেয়াদে প্রকৃত রাজনীতিবিদ হতে পারে।